দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তর সংবাদ সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম জানাচ্ছি। যুব ক্রিকেটে বাংলাদেশের আরেকটি সাফল্য, ভারতকে 59 রানে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন টাইগাররা। সীমান্তে উত্তেজনা থাকলেও হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উস্কানি দিলে মোকাবিলার ঘোষণা। ঢাকায় ভারতের হাই কমিশন অভিমুখে বিএনপির 3 সংগঠনের পদযাত্রা, বন্ধুসুলভ আচরণের প্রত্যাশা। দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো উস্কানি দিলে তা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বিজিবি। বিকেলে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর পিলখানায় এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের স্বাবলম্বীকরণে বিজিবির পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিজিবি কখনোই পিঠ দেখাবে না, বুক দেখাবে। বিজিবিকে বলা হয়েছে, সীমান্তে কোনো ধরনের উত্তেজনায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না। যদি ভারত একটা কথা, ভারতের জনগণ যেমন ধরেন করছে, কি বলে প্রশাসন করছে, ওই ক্ষেত্রে তো আর বিজেপি প্রশাসন করবে না, ওই ক্ষেত্রে প্রশাসন করবে না আপনারা, বাংলা জনগণ। আর যদি বিএসএফতে কোনো ধরনের উত্তেজনা অন্যরকম কোনো কিছু, ওটা প্রতিকার করবে হলো বিজেপি। বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুরের শিল্পকলা একাডেমিতে বিএনপির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তায় ব্যবস্থা করবে। বিএনপি সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থান সহ গত 15 বছর নিহতদের স্মরণে স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তারেক রহমান। আপনারা সুন্দরভাবে শুনবেন। ভারতের শাসক গোষ্ঠী বিদ্বেষ পরায়ণ ও বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেছেন। পদযাত্রাটি রামপুরা ব্রিজের কাছে পুলিশের বাধার মুখে পড়ে। সেখান থেকে একটি প্রতিনিধি দল ভারতের হাই কমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে আসে। ভারত বিরোধী স্লোগানে মুখরিত এই মিছিল বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের। রবিবার বেলা 11:30টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে এই পদযাত্রাটি কাকরাইল, মগবাজার, মৌচাক হয়ে যখন এই রামপুরা ব্রিজের ওপর আসে, তখন আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় নেতাকর্মীরা আসলে রাস্তায় অবস্থান নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। পরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। গত 5ই আগস্টের পরে থেকে ভারত একটার পর একটা উস্কানি দিয়ে যাচ্ছে। ওখানে বসে বসে তারা মাঝে মাঝেই এক একটা ধর্মীয় ইস্যু তৈরি করে হিন্দু মুসলিমের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছে। এবং ইন্ডিয়া এবং খুনি হাসিনার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান এবং এই শক্তি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আসছি। এটা কোনো তাবেদার, কোনো স্বৈরাচার, কোনো ধরনের প্রভু এদেশে নাই, তাদের কথা অনুযায়ী এদেশের সিদ্ধান্ত নেওয়া হবে না। এর আগে পদযাত্রায় যোগ দিতে সকাল 9টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন রাজধানীর নয়াপল্টনে। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা বলেন, কট্টর হিন্দুবাদী হিংসা ছাড়া ভারতের মনে আর কিছু নেই। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা
পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না, কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা সফল হতে দেয়া হবে না বলে অঙ্গীকার করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে চমচম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে 4 গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে পুলিশও অন্তত শতাধিক মানুষ আহত হন। সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত একটানা ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে 5 টাকা ভাড়া নিয়ে বাকবিতণ্ড হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম এবং সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভাড়াকে কেন্দ্র করে যাত্রী এবং ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি জের ধরে দুই পাশে গ্রাম রাস্তা ঢাকা সিলেট হাইওয়ের দুই পাশে উত্তর এবং দক্ষিণ পাশে 3টি গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাদের মধ্যে ইস্পাটকেল এবং অন্যান্য বিষয় নিয়ে মারামারি উদ্যোগ হলে বাহুবল থানা পুলিশ এবং জেলা পুলিশ সেইখানে অবস্থান নেয় এবং তাদেরকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনীর দলের সাথে যোগাযোগ করে তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে আমাদের 2 জন পুলিশও আহত হয়েছে, আর কিছু লোকজন আহত হয়েছে, গুরুতর আহত নয়। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে চিন্ময় কুমার দাস সহ 164 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল বকর সিদ্দিকের আদালতে এনামুল হক নামে এক ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। মামলায় অজ্ঞাত আরও 450 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী অভিযোগ করেন, গত 26 নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দাড়ি টুপি দেখে চিন্ময়ের অনুসারীরা তার উপর হামলা করেন। এতে তার মাথা এবং হাতে গুরুতর জখম হয়। গত 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী নিহত হন। সেদিন পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলা দায়ের হয়েছে। গত 15 বছরে রাজনীতির পাশাপাশি সংস্কৃতিরও অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। তবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ আলোর দিকেই যাচ্ছে। আজ রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথাই বলেছেন সরোয়ার ফারুকী। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভালো বইয়ের কোনো বিকল্প নেই, কিন্তু হাতের নাগালে সেরকম বই পাওয়া পাঠকের জন্য খুব সহজ নয়। এমন পরিস্থিতিতে জ্ঞানপিপাসু পাঠকদের কাছে বই সহজলভ্য করতে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার এই আয়োজন। রোববার বইমেলার উদ্বোধন কালে বক্তারা বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। আমরা চেষ্টা করছি যে মানুষের চাউনি বড় হোক, মানুষের দৃষ্টিভঙ্গি বড় হোক, মানুষের মূল্যবোধ বড় হোক, মানুষের স্বপ্ন বড় হোক, তাহলে বাংলাদেশ বড় হয়ে যাবে। সোনার বাংলা মানে এই না যে বাংলাদেশের সব রাস্তাগুলো সোনার বা বাংলাদেশের পুকুরগুলো সব সোনার। সোনার বাংলা মানে বাংলাদেশের মানুষগুলো সোনার। সেই সোনার মানুষ যদি আমরা তৈরি করতে না পারি, বাংলাদেশ তৈরি হবে না। যে প্রকৃত ভালো বই বিবেচনা করে যে কেউ পড়লে, বিশেষ করে তরুণ বয়সে, তাদের মন পরিবর্তিত হবে এবং ভালো কিছু, সুন্দর কিছুর দিকে যাবে। জীবনের প্রতি, জগতের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং এই সব মানবিক গুণ সকলেরই কাম্য। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, জনগণের টাকা জনগণের উদ্দেশ্যে ব্যয় করতে হয়। এই ভ্রাম্যমাণ বইমেলা তারই একটি অংশ। আমরা কাউকে আধার মনে করেছি, আবার কেউ আমাদেরকে আধার মনে করেছে, অপর ভেবেছে। আমি মনে করি এই অপর ভাবাটা বাংলাদেশের জন্য খুব ভালো কিছু না এবং
সামনে এই বিপ্লবের পরে আমরা যে নতুন বাংলাদেশটা চাই এবং নতুন প্রজন্ম যে নতুন বাংলাদেশটা চায়, আমি মনে করি নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম এই অপরায়ণ থেকে দূরে থাকতে চায়। তারা আমাদের বহু ভাষা, বহু ধর্ম, বহু মতের সব মানুষ মিলে থাকুক এবং কেউ কাউকে হেয় না করুক, সেটা চায়। এবছর দেশের 64টি জেলার 128টি স্থানে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার 24 বছরের শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে। আসাদ বিমানে রাজধানী থেকে পালিয়েছেন বলে খবর এসছে। আর দামেস্কে দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS আজ সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে। এরপরই হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। সিরিয়া এখন মুক্ত। বিদ্রোহীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে রবিবার। একদিন আগেই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS রাজধানী দামেস্ক ঘিরে ফেলে। ভোরের দিকে রাজধানীতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এর কিছুক্ষণ পরই খবর আসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে দামেস্ক ছেড়ে পালিয়েছেন। বিদ্রোহীরা আসাদ সরকারের পতনের ঘোষণা দেওয়ার পরপরই দামেস্কের রাস্তায় জনতা নেমে এসেছে। উমাইদ স্কোয়ারে জড়ো হয় হাজার হাজার সরকার বিরোধী। আসাদের পালিয়ে যাওয়ার খবরে তার মিত্র ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কয়েকটি এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। বিদ্রোহীরা সিরিয়ার সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দখল করে নিয়েছে। রাজধানী দখলের সঙ্গে সঙ্গে দেশটির কুখ্যাত সায়াদনায়া কারাগারের তালা খুলে বহু বন্দীকে মুক্তি দিয়ে দিয়েছে। সরকার বিরোধীদের এই কারাগারে আটকে রাখার অভিযোগ ছিল। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা IS এর পুনরুত্থানের শঙ্কা জানিয়েছে কুর্দি বাহিনীর প্রধান মাজলুম আবদি। 13 বছর ধরে গৃহযুদ্ধের কবলে সিরিয়া। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির অনেক এলাকা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নিজেদের সাবলীল আর শক্তিশালী ফরম্যাটে সম্মান ফেরানোই প্রথম লক্ষ্য টাইগারদের। গেল মাসে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তাতে যথেষ্টই আঁতে ঘা লেগেছে টাইগারদের, কারণ বছরের পর বছর ধরে ওয়ানডেকেই নিজেদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার তাই নিজেদের জন্য হলেও জিততে হবে ক্যারিবীয় চ্যালেঞ্জ। সে পথে বড় প্রেরণা এখন জ্যামাইকা টেস্ট আর গ্লোবাল সুপার লিগ। সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল। আর একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো। একটা ছোট ইনজুরি পরে এখানে আসলাম, কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি। খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। বডি ইজ ওকে আছে, মেন্টালিটি অনেক ভালো আছে এখন। ফরম্যাট বদলে টেস্ট থেকে ওয়ানডে, তবে তরুণ খেলোয়াড়দের ফোকাসের পরিবর্তন হয়নি। বলের রং বদলালেও দলের জয়ে সর্বোচ্চ ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য। ইন্ডিয়ানের কি চলতেছে সেগুলো সেরকমভাবে মাথায় নিই না, জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যাবে এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যাবে। তো শিক্ষার কোনো শেষ না, আমি এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন নিতে বোলিং করা উচিত। 50 ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 44 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 2টি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পাশাপাশি সমান 21টি করে জয় দু দলের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। যুব ক্রিকেটে বাংলাদেশের আরেকটি সাফল্য, ভারতকে 59 রানে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন টাইগাররা। সীমান্তে উত্তেজনা থাকলেও হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উস্কানি দিলে মোকাবিলার ঘোষণা। ঢাকায় ভারতের হাই কমিশন অভিমুখে বিএনপির 3 সংগঠনের পদযাত্রা, বন্ধুসুলভ আচরণ প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।